তো তোমাদের আমরা ফিজিওলজির সম্ভবত দুটো ক্লাস করিয়েছিলাম। তো তাতে আমরা মলিকুলার স্ট্রাকচার অফ সেল মেমব্রেন অ্যান্ড মাইটোকন্ড্রিয়া এটা করেছি। তার সাথে আমরা এনজাইমের পার্টটাও শেষ করেছি, তাই তো? না বাকি ছিল এনজাইমের পার্টটা? এনজাইমটা কি বাকি ছিল না শেষ হয়ে গিয়েছিল বলো? একটু জানালে ভালো হয়। যারা রেগুলার ক্লাস করো তোমরা একটু বলো আমাকে। আমার যতটুকু মনে পড়ছে আমি এটা কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম। লাইন উইভার বার্ক প্লট এটা কিন্তু আমি করিয়েছিলাম। তো সেখানে এনজাইম ইনহিবিশনটাও হয়েছিল, তাই তো? এখানে এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল। এটা কি বাকি ছিল না হয়ে গেছিল আমাকে একটু জানাও। শুনতে পাচ্ছ তোমরা সবাই? যারা রেগুলার ক্লাস করো তারা বলো কোথা থেকে তাহলে বাকি ছিল, বলো তাহলে আমি করিয়ে দিচ্ছি। স্যার কার্যকারিতা থেকে হবে। কার্যকারিতা, তাই তো? হ্যাঁ স্যার। এই যে উৎসেচকের কার্যকারিতা নিয়ন্ত্রণ, তাই তো? এখান থেকে হবে, ঠিক তাই তো? এই জায়গা থেকে হবে। হ্যাঁ স্যার। একদম ঠিক আছে, তাহলে এটা আমি আছে করিয়ে তোমাদের হচ্ছে কি নেক্সট যে চ্যাপ্টারটা আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজমস, এটা আমরা শুরু করব, কেমন? তো এখানে অনেক কিছু জিনিস আছে। যারা অনেকেই এই পার্টটাকে ভয় করে, বিশেষ করে যাদের কেমিস্ট্রি পাস কোর্সে ছিল না। তো যাই হোক, সেটা আগে থেকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আগে যেটা বাকি ছিল সেটা আমরা করিয়ে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করিয়ে তারপরে আমরা বায়োকেমিস্ট্রি পার্টে যাব। তো দেখো, রেগুলেশন অফ এনজাইম অ্যাকশন, তাই না? তো এনজাইম কিভাবে তার কাজ সম্পন্ন করে বা কিভাবে তার কাজ নিয়ন্ত্রণ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ দেখো, কোষের ভিতরে যখন বিপাকীয় সামঞ্জস্য বজায় রাখতে এবং অপ্রয়োজনীয় শক্তি অপচয় রোধ করতে উৎসেচকের কাজকে সুনির্দিষ্টভাবে তোমার নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে, তাই না? আমরা এইটুকু সবাই জানি বা এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি যে এনজাইম যদি কোনো একটা বায়োকেমিক্যাল রিয়াকশানে না উপস্থিত থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শক্তির পরিমাণটা বেশি খরচা হতো, তাই না, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করতে। তো যাতে করে শক্তি বা এনার্জির পরিমাণটা আমরা কম ব্যবহার করে কাজ করতে পারি, তো তার জন্য কিন্তু এনজাইমের উপস্থিতি আমাদের দরকার। এবার তার উপস্থিতি শুধু থাকলে হবে না, তাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে রেগুলেট করতে হবে। তো দেখো, প্রথমে রেগুলেশনের যে একটা পদ্ধতি রয়েছে তার নাম হচ্ছে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ। ওকে, যেটাকে আমরা অ্যালোস্টেরিক রেগুলেশন বলে থাকি। দেখো, এখানে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ বা অ্যালোস্টেরিক রেগুলেশনে অ্যালোস্টেরিক এনজাইমগুলির মূল সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য একটি সুনির্দিষ্ট সাইট থাকে, তাকে আমরা অ্যালোস্টেরিক সাইট বলি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে একটা এনজাইমের ক্ষেত্রে আমরা যেমন একটি মানে কি থাকে, যেমন এটা যদি আমরা অ্যাক্টিভ সাইট বলি, এই অ্যাক্টিভ সাইটে কে বাইন্ড করে বলো তোমরা? এই অ্যাক্টিভ সাইটে কে বাইন্ড করে বলো, কমেন্ট করে জানাতে পারো যদি মুখে বলতে যদি অসুবিধা হচ্ছে। সাবস্ক্রাইব করবে। আচ্ছা, দেখো তাহলে সবাই তোমরা জানো যে এনজাইমের অ্যাক্টিভ সাইডে আমরা যাকে বাইন্ড হতে দেখি তার নাম হচ্ছে কি তোমার, এই অ্যাক্টিভ সাইট হচ্ছে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট নামে পরিচিত। তবে তোমরা আর একটা জিনিস পড়লে যে কম্পিটিটিভ ইনহিবিশনে যখন সাবস্ট্রেটের সামঞ্জস্যপূর্ণ কোনো ইনহিবিটার থাকে না, সেও এখানে বাইন্ড করে যায়, যার কারণে আমরা সেখানে কম্পিটিটিভ ইনহিবিশন দেখতে পাই, তাই তো? একটু খেয়াল করো। দেখো, তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তো যাই হোক, তাহলে মেনলি হচ্ছে কি আমরা কি দেখতে পেলাম না, মেনলি হচ্ছে কি আমরা দেখতে পাই যে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট। এবারে যে সমস্ত এনজাইমের ক্ষেত্রে অ্যাক্টিভ সাইট ছাড়াও অ্যালোস্টেরিক সাইট থাকে, তাই না, তো সেই অ্যালোস্টেরিক সাইট যদি থাকে তাকে আমরা অ্যালোস্টেরিক এনজাইম বলি। এবারে এই সাইটে কোনো অণু যুক্ত হলে এনজাইমের আকৃতি কিন্তু পরিবর্তন করে দিতে পারে, তাই না? কোনো অণু বলতে সেখানে আমরা মডুলেটর বলবো। এবারে সেই মডুলেটর হচ্ছে কি দু প্রকারের হতে পারে, হয় অ্যাক্টিভেটার কিংবা ইনহিবিটার। তাহলে যদি কোনো অ্যাক্টিভেটার এসে যুক্ত হয়
তাহলে সে এনজাইমের কার্যাবলীটাকে বাড়িয়ে দেবে বা তাকে সক্রিয় করে তুলবে। আর যদি কোনো ইনহিবিটর বাইন্ড করে তাহলে সে কি করবে, তার এনজাইমের কার্যকারিতাকে হ্রাস করবে বা সক্রিয়তাকে কমিয়ে দেবে। সেটাকেই আমরা কি বলছি না, তোমার এই অ্যাক্টিভ সাইডে দু ধরনের তাহলে মডুলেটর হিসাবে পজিটিভ অ্যাক্টিভেটর বা নেগেটিভ ইনহিবিটর আমরা বলতে পারি। পজিটিভ কেন বলছি, যেহেতু সক্রিয়তাকে বাড়াচ্ছে। আর নেগেটিভ মডুলেটর কেন বলছি না, ইনহিবিটরকে আমরা এই কারণে বলছি যেহেতু সে তোমরা জানো যে এই অ্যাক্টিভ সাইডের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়, ফলে সেখানে কিন্তু সাবস্ট্রেট বাইন্ড হতে পারে না, ফলে ওই এনজাইমটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবারে এই উৎসেচকগুলি সাধারণত মাইকেলিস মেন্টেনের গ্রাফ মেনে চলে না। এদের গতিবেগের গ্রাফটিকে আমরা অধিবৃত্তাকার বা সিগময়েড বা ইংরেজি আকৃতির মানে তোমার দেখতে পাই, ইংরেজি এস আকৃতির মতন দেখতে পাই। এটা পরীক্ষায় আসতে পারে কিন্তু, তাই না? এবারে তোমরা জানো 11-12 এনজাইম থেকে খুব টাফ কোশ্চেন ছিল, তাই না? যাই হোক, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমস্ত মানে তাহলে মনে রাখবে অ্যালোস্টেরিক এনজাইম তোমাদেরকে ধরো একটা স্টেটমেন্ট দিল যে অ্যালোস্টেরিক এনজাইম নিচের তোমার কোনটি হচ্ছে মেনে চলে না, তাহলে তোমরা যদি উত্তর দেখতে পাও মাইকেলিস মেন্টেনের গ্রাফ মেনে চলে না, তাহলে কি কেমন দেখা যায়, তাহলে গ্রাফটি অধিবৃত্তাকার বা সিগময়েড বা ইংরেজি এস আকৃতি দেখা যায়। এই কোশ্চেনটাই এসেছিল, হ্যাঁ, পার্টিকুলার এই জায়গাটাই এসেছিল, একদম ঠিকই বলেছো। তো সিগময়েড হচ্ছে কি বা এস আকৃতির হচ্ছে কি তোমার গ্রাফটা আমরা লক্ষ্য করি, ঠিক আছে? অধিবৃত্তাকার বা সিগময়েড হচ্ছে আকৃতি দেখা যায়, তাই না? দেখো এবার হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ, ফিডব্যাক ইনহিবিশন। এটা কি না, আমরা প্রত্যেকেই জানি যে এনজাইমগুলো কি হয় না ধাপে ধাপে কাজ করে। অর্থাৎ দেখো একটি ধাপ তোমার একটি বহুধাপ বিশিষ্ট রাসায়নিক বিক্রিয়ার শৃঙ্খলে চূড়ান্ত উৎপাদন বা শেষ প্রোডাক্টটি যখন কোষে প্রয়োজনের চেয়ে বেশি জমা হয়ে যায়, তাই না, তখন সেটি নিজে গিয়ে ওই বিক্রিয়ার শৃঙ্খলের প্রথম উৎসেচকের যে অ্যালোস্টেরিক সাইডে গিয়ে তাকে হচ্ছে নিষ্ক্রিয় করে দেয়। এটাকে আমরা কি বলি না ফিডব্যাক ইনহিবিশন, তাই না? মানে তোমরা নিশ্চয়ই বিভিন্ন হরমোনের ক্ষেত্রেও দেখেছো, তাই না? তো সেই হরমোনগুলো কি হয় না, যে গ্রন্থি তাকে মানে আলটিমেট প্রোডাকশানের জন্য সিগন্যাল তৈরি করে তার প্রোডাকশান করলো, সে যখন প্রোডাক্ট তৈরি হলো আলটিমেট তার কনসেন্ট্রেশন বাড়ার কারণে সেই হরমোন গিয়ে ওই পার্টিকুলার এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে কী করছে, তা মানে হরমোন নিঃসরণে বাধা সৃষ্টি করছে। তাহলে দিস ইজ ওয়ান টাইপ অফ ফিডব্যাক ইনহিবিশন। তো দেখো তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো সাবস্ট্রেট এ তাকে কি করছে, দেখো E1 তাকে মানে তোমার বিতে কনভার্ট করছে, E2 তাকে সিতে কনভার্ট করছে, E3 এ তাকে হচ্ছে কি ডিতে কনভার্ট করছে, আবার E4 ফাইনাল প্রোডাক্টে তৈরি করছে। এই ফাইনাল প্রোডাক্ট দেখো সে গিয়ে কি করছে, দেখো যখন এর কনসেন্ট্রেশন বাড়ছে সে ঘুরে E1 কে ব্লক হচ্ছে। তাহলে E1 যদি ব্লক হয় তাহলে সাবস্ট্রেট এ থেকে বি কনভার্ট হতে পারবে না, তাই না? এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা কি বলছি না ফিডব্যাক ইনহিবিশন। এটাকে আমরা কি বলছি ফিডব্যাক ইনহিবিশন। চলো এবার দেখো আমরা আরেকটা বলছি, এটা অ্যালোস্টেরিক সাইটে কেন যায়, মানে এটা অ্যাক্টিভ সাইটে যাবে না, তাই তো? না, এটা এই কারণে যায় না, ঠিকই তুমি ভালো কোশ্চেন করেছো, যেহেতু সেটা মানে স্টেপ বাই স্টেপ হচ্ছে রিয়াকশানে যাচ্ছে না, তাহলে অলরেডি তো সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড করেই আছে, তাই না? তাহলে অ্যাক্টিভ সাইড তো তার ফাঁকা নেই, সেই প্রোডাক্ট গিয়ে অ্যাক্টিভ সাইডে কি করে বাইন্ড করবে, তো তার জন্য সে অ্যালোস্টেরিক সাইডে গিয়ে বাইন্ড করবে, তাই না? অলরেডি যখন একটা তো কেমিক্যাল রিয়াকশানের সাবস্ট্রেট থেকে যখন মানে সিরিজ অফ রিয়াকশানের মাধ্যমে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে সেখানে তো সাবস্ট্রেট এনজাইমের রিয়াকশান তো অলরেডি চলছে, তাহলে অ্যাক্টিভ সাইড অলরেডি সাবস্ট্রেট হচ্ছে কি তোমার বাইন্ড করে রেখেছে, তাহলে তখন সে কি হয় অ্যালোস্টেরিক সাইডে বসে তাকে হচ্ছে কি তোমার নিষ্ক্রিয় করে দেয়। ওকে, ভালো কথাই বলেছো। চলো এবার দেখো পরিবর্তনশীল সমযোজী বন্ধন, রিভার্সেবল কোভ্যালেন্ট মডিফিকেশনস। এটা কি জিনিস দেখো না, উৎসেচকের সাথে কোনো রাসায়নিক গ্রুপ সমযোজী বন্ধনে যুক্ত করে বা মুক্ত করে তাকে সক্রিয় কিংবা নিষ্ক্রিয় করে দিতে পারে, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, কোনো উৎসেচকের সাথে কোনো রাসায়নিক গ্রুপ সে কি করছে সমযোজী বন্ধন। এটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না যে সমযোজী বন্ধন কাকে বলে, তাই না? সমযোজী বন্ধন আমরা তাকেই বলবো যে বন্ধনে কি হয়, দুটো মলিকুলসের মধ্যে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ড তৈরি হয়, তাই না? মনে আছে তোমাদের নিশ্চয়ই সবার। এবারে সেক্ষেত্রে হ্যাঁ, এবারে সেখানে কি হয় না, আমরা দেখতে পাচ্ছি যে উৎসেচকের সাথে কোনো একটা রাসায়নিক গ্রুপ আসছে, দিয়ে সে কি করছে না ইকুয়াল ইলেকট্রন শেয়ার করে তার সাথে বন্ড তৈরি করে নিচ্ছে। তো সেখানে আমরা কি দেখতে পাবো, হয় সেই কেমিক্যাল সাবস্টেন্স হচ্ছে উৎসেচকের কার্যকারিতাকে বাড়াতে পারে, কিংবা হচ্ছে কি নিষ্ক্রিয় করে দিতেও পারে।
যেমন ফর এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো এর সবচেয়ে সাধারণ উদাহরণ হচ্ছে ফসফোরাইলেশনস, তাই না? কাইনেজ নামক উৎসেচক এটিপি থেকে ফসফেট গ্রুপ নিয়ে টার্গেট এনজাইমের সেরিন বা থ্রিওনিন অংশে যুক্ত করে দেয়, তাই না? তাহলে এই যে কাইনেজ এনজাইম, সে বেচারা কি করছে, দেখো এটিপি থেকে ফসফেটটাকে নিয়ে যে টার্গেট এনজাইম রয়েছে তার সেখানে সেরিন বা থ্রিওনিন অংশে যুক্ত করে দেয়। তাহলে সেখানে কি হবে, সেটা হচ্ছে ফসফোরাইলেট হয়ে গেলে তোমরা জানো সেটা অ্যাক্টিভ হয়, পাথওয়েটা তোমার বিক্রিয়া চলতে শুরু করে। আবার ফসফেটেজ বলছে উৎসেচক এই ফসফেট গ্রুপ কেটে বাদ দিয়ে দেয়, যেটাকে আমরা ডিফসফোরাইলেশন বলি, তাই না? উদাহরণ বলছে গ্লাইকোজেন ফসফোরাইলেশন, ফসফোরাইলেজ এনজাইমটি ফসফেট যুক্ত হলে সক্রিয় হয়, আর গ্লাইকোজেন সিনথেজ এনজাইমটি ফসফেট যুক্ত হলে নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাই না? তো এটা হচ্ছে কি আমরা বলতে পারি যে রিভার্সেবল কোভ্যালেন্ট মডিফিকেশন এর তোমার হচ্ছে কি পদ্ধতির মাধ্যমে এখানে কি হচ্ছে না, তোমার ফিডব্যাক ইনহিবিশন হচ্ছে, ঠিক আছে? চলো ফিডব্যাক বলছি, তোমার কি বলবো, যে তোমার হচ্ছে কি কার্যকারিতা নিয়ন্ত্রণ হচ্ছে, তাই না? উৎসেচকের কার্যকারিতা নিয়ন্ত্রণ হচ্ছে। আচ্ছা, আবার একটা বলেছি দেখো জাইমোজেন অ্যাক্টিভেশনস। তো দেখো এটা অনেক উৎসেচক, বিশেষ করে ক্ষতিকারক মানে পাচক উৎসেচক প্রথম অবস্থায় সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং বড় আকারে কোষে তৈরি হয়, একে জাইমোজেন বা প্রোএনজাইম বলা হয়। এর ফলে এনজাইমটি নিজের কোষকে হজম করতে পারে না, পরে নির্দিষ্ট স্থানে পেপটাইড বন্ধন কাটার মাধ্যমে এটি সক্রিয় রূপ নেয়। ফর এক্সাম্পল তোমরা জানো যে আমাদের যে তোমার হচ্ছে কি পাকস্থলী, তাই না, তার মধ্যে নিষ্ক্রিয় যে পেপসিনোজেন থাকে সেটা দেখো হাইড্রোক্লোরিকের সংস্পর্শে এসে সক্রিয় পেপসিনে কনভার্ট হয়, তাই না? তো তখন এই পেপসিনটা তোমরা জানো যে প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম হিসাবে কাজ করে। একইভাবে আমাদের অগ্নাশয়ের যে ট্রিপসিনোজেন ক্ষুদ্রান্ত্রে এসে সেখানে ট্রিপসিনে রূপান্তর হয়, তাই না? তখন সেটা কি করবে, মানে অ্যাক্টিভ এনজাইম হিসাবে কাজ করবে, তাই না? তো এইভাবে কি করে তারা মানে এনজাইমের ক্ষেত্রে কার্যকারিতা নিয়ন্ত্রণ হয়। ওকে, এটাকে আমরা কি বলছি, নাজনা জাইমোজেন অ্যাক্টিভেশনস। ওকে, মানে এটি ওয়ান টাইপ অফ হচ্ছে কি তোমরা বলতে পারো ফ্লো এনজাইম, যেটা হচ্ছে কি তোমার নির্দিষ্ট তোমার হচ্ছে কি কোষ থেকে বেরিয়ে অন্য জায়গায় সেখানে কিন্তু অ্যাক্টিভ হবে এবং সে সক্রিয় হয়ে কাজ করবে। এবারে আমরা সম্ভবত স্যার আলটিমেটলি যেটা যেটা আর কি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে সেটাই জাইমোজেন, তাই তো? একদম একদম। দেখো, এবার বলছে দেখো এখানে আমরা যে সামারি অফ দ্য কাইনেটিক্সটা আমরা দেখিয়েছি, এটা তোমাদের কিন্তু আমরা আগের দিন দেখিয়েছিলাম, তাই না? এটা জাস্ট সামারি করে দেওয়া হয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো, মানে এক জায়গায় যাতে সব কিছু দেওয়া হয়েছে যে কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ কিংবা আনকম্পিটিটিভের ক্ষেত্রে কেএম এর উপর কী প্রভাব পড়ে, ভিমেক্স এর উপর কী প্রভাব পড়ে, সেই জিনিসটা এখানে আমরা জাস্ট করিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি করে কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে তারপরে আমরা হচ্ছে কি আমাদের তোমার বায়োকেমিস্ট্রি পার্টে চলে যাব, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো যে উৎসেচকের মৌলিক ধর্ম এবং উপাদান প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন, ঠিক আছে? তো দেখো এখানে তিনটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, নিচে অপশান আছে, ঠিক আছে? তো তোমরা বলো যে কোনটা উত্তর হবে, ঠিক আছে? প্রত্যেকেই বলো, যারা যারা ক্লাস করছে প্রত্যেকেই বলবে। আমি কিন্তু সবার কিন্তু উত্তর দেখি, তোমরা যদি ভাবো যে আমি দেখি না এবং সবাইকে কম বেশি, তো আমি সবাইকে কিন্তু চিনি, তাই না? আমি এইটুকু তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, তোমাদের নামের সাথে কিন্তু অনেকেই আমি চিনি, তো সবার কিন্তু উত্তর আমি দেখি। তো সবাই উত্তর বলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা কিন্তু বি বলছে, তাও আমরা দেখে নিই। দেখো এখানে বলছে যে তোমার সমস্ত প্রোটিনই উৎসেচক হিসাবে কাজ করতে পারে, তবে সমস্ত উৎসেচক প্রোটিন দ্বারা গঠিত নয়, তাই না? সমস্ত প্রোটিনই উৎসেচক হিসাবে কাজ করতে পারে, তবে সমস্ত হচ্ছে কি উৎসেচক প্রোটিন দ্বারা গঠিত নয়। দেখো এটা কিন্তু খুব ভাইটাল একটা হচ্ছে কি তোমার স্টেটমেন্ট, তাই না? আমি জানি তোমরা হয়তো অনেকেই পড়াশোনা করো,
ঠিক আছে, কিন্তু দেখো এই যে কোশ্চেনগুলো যেগুলো প্র্যাকটিস করে দেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু তোমার এর মাধ্যমে থিওরিটাও অনেকটা কভার হয়ে যায়, তাই না? তো মন দিয়ে তোমরা স্টেটমেন্টগুলো পড়বে, বুঝবে, দিয়ে উত্তর করবে, তাই না? তাহলে এই যে অপশানটা রয়েছে, এই অপশানটা মানে এই যে স্টেটমেন্টটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে কি সম্পূর্ণভাবে ভুল। কেন ভুল? দেখো তার কারণ হচ্ছে কি, সব উৎসেচকই প্রোটিন ব্যতিক্রম ছাড়া, কিন্তু সব প্রোটিন উৎসেচক নয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই না? তাহলে কি বললাম, সব উৎসেচকই প্রোটিন, কিন্তু সব প্রোটিন উৎসেচক নয়। তাহলে এখানে দেখো সমস্ত প্রোটিনই উৎসেচক হিসাবে কাজ করে, এটা কার্যত হচ্ছে ভুল স্টেটমেন্ট। আমি যদি ভুল হই তাহলে তোমরা কিন্তু আমাকে বলবে। আচ্ছা, এবারে বিবৃতি 2 বলেছে দেখো যে রাইবোজাইম হলো একটি ব্যতিক্রমী উৎসেচক যা প্রোটিনের পরিবর্তে অনুঘটক সক্রিয়তা সম্পন্ন আরএনএ অণু দ্বারা গঠিত। তাহলে এটা দেখো সর্বতোভাবে সঠিক স্টেটমেন্ট, এই বিষয়ে কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। আচ্ছা, স্টেটমেন্ট 3 বলেছে দেখো যে উৎসেচক একটি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা পরিবর্তন করে বিক্রিয়াকে কেবল সম্মুখ দিকে ত্বরান্বিত করে, তাই না? তাহলে এটা দেখো একদম ভুল। কেন ভুল না, দেখো এই যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে পরিবর্তন করতে পারে না, তাই না? পারে না কেন না, তোমরা জানো যে একটা উৎসেচক বা অনুঘটক কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা কোনোভাবে পরিবর্তন করতে পারে না। এটি বিক্রিয়ার সম্মুখ বা পশ্চাৎ হচ্ছে কি উভয় গতির সমানভাবে বৃদ্ধি করে বা সাম্যাবস্থায় পৌঁছাতে সাহায্য করে মাত্র, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে কোনোভাবেই, তাই না, এই যে কে ইকুইলিব্রিয়াম আমরা লিখে থাকি, এটাকে কোনোভাবেই সে কিন্তু বিঘ্নিত করতে পারে না। তাহলে এটা ভুল আছে। তাহলে সেই সাপেক্ষে যদি আমরা দেখি, কেবল হচ্ছে 2 এর স্টেটমেন্টটা ঠিক আছে, তাই না? তাহলে সেই সাপেক্ষে কেবল হচ্ছে কি তোমার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি দেখতে পাচ্ছি যারা যারা উত্তর করেছে তার মধ্যে ম্যাক্সিমাম জন কিন্তু সঠিক উত্তর বলেছে, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনের সাপেক্ষে একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, যে তোমরা পড়াশোনা করছো আর কি। যাই হোক, কারণ এই কোশ্চেনটা যদি ঠিক করো তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই কিন্তু ভালো স্টুডেন্ট, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি সবাই ঠিক করেছে। অনিতা বলছে স্যার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, তোমার নেটওয়ার্কের সমস্যা, তুমি যদি হচ্ছে কি ঘরের বাইরের দিকে বেরিয়ে যদি ক্লাসটা করো তাহলে ভালো হয়, ঠিক আছে। যেখানে তুমি আছো সেখানে নেটওয়ার্কের সমস্যা করছে। চলো কোশ্চেন নাম্বার 2 বলো সবাই কি হবে। কোশ্চেন নাম্বার 2, সবাই বলো, ঠিক আছে। দেখো এখানেও অনেকে বি বলছে, দেখো এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, তাই না? আমরা আহ, মোটামুটিভাবে এনজাইম থেকে যে ধরনের কোশ্চেনগুলো করানো হচ্ছে, এগুলো যদি তোমরা ঠিকঠাক করে বুঝে নাও তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, তাই না? দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেন অপশনটা বলেছে যে হলো এনজাইম আণবিক গঠন সম্পর্কে নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। তো দেখো ফার্স্ট যে অপশনটা বলেছে যে হলো এনজাইম সম্পূর্ণ অপ্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলা হয় যা তাপ সংবেদনশীল প্রকৃতির হয়। দেখো হলো এনজাইমের সম্পূর্ণ অপ্রোটিন অংশকে অ্যাপো এনজাইম আমরা বলি না, প্রোটিন অংশকে বলি। তাহলে এটা ভুল আছে, এ বিষয়ে কারো ডাউট নেই, তাই না? এটা ভুল আছে। এবার দেখো নেক্সট বলেছে, দেখো এবার বলেছে যে সহ উৎসেচক বা কোএনজাইম হলো জৈব অণু যা মূলত ভিটামিন থেকে উদ্ভূত এবং উৎসেচকের সাথে আলগা বা সাময়িকভাবে যুক্ত থাকে, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু কোএনজাইমের সাপেক্ষে ঠিক আছে, তাই না? কোএনজাইমের সাথে সাপেক্ষে ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে দেখো প্রস্তটিক গ্রুপগুলি কোফ্যাক্টরের এমন একটি রূপ যা অ্যাপো এনজাইমের প্রোটিন কাঠামোর সাথে স্থায়ীভাবে সমযোজী বন্ধনে যুক্ত থাকে, তাই না? তাহলে এটাও কিন্তু আমরা ঠিক বলতে পারি।
তাই না? কারণ হচ্ছে প্রস্থেটিক গ্রুপ কোফ্যাক্টর এমন একটা হচ্ছে রূপ যেটা অ্যাপোএনজাইম বা প্রোটিন পার্টের সাথে স্থায়ীভাবে, তাই না, বা সমযোজী বন্ধন তো আমরা একটু আগেই বললাম কোভ্যালেন্ট বন্ড, যারা হচ্ছে কি তোমার মানে সবচেয়ে স্ট্রংগেস্ট বন্ড, তাই না? কারণ হচ্ছে কি সেখানে দুটো মলিকুলস তারা ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন শেয়ার করে বন্ড ফরমেশন করে, তো সেখানে আমরা একদম স্থায়ীভাবে বন্ড দেখতে পাবো। তাহলে এটাও ঠিক আছে, তাহলে সেই সাপেক্ষে আমরা উত্তর করবো অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ক্লাস ভালো লাগছে তো নাকি? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? একটু জানো। স্যার বলছি যেটা সমযোজী বন্ধন ওটা তো স্যার কোভ্যালেন্ট বন্ড না স্যার? ওটাই তো বললাম আমি, এখনই তো বললাম। চলো দেখো কোশ্চেন নাম্বার 3। এবারে বলেছে উৎসেচকের কার্যপদ্ধতির লক অ্যান্ড কি এবং ইনডিউস ফিড মডেল প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। আমি যদি ভুল না হই তাহলে তোমাদের এসএলএসটি হয় 9, 10 বা 11, 12-এ এই ইনডিউস ফিড বা লক অ্যান্ড কি থেকে একটা কোশ্চেন ছিল, যদিও না আমি ভুল না হই। ঠিক আছে, যারা পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো। এইবারে না স্যার, এর আগের বারেরটাই ছিল। না স্যার এইবার ছিল না স্যার। ছিল না? না, এর আগের বারটা পার্থক্য পড়েছিল। মাদ্রাসে সম্ভবত একটা ছিল। হয় মাদ্রাসা নয়তো এসএসসি কোনো একটা জায়গায় আমি কিন্তু দেখেছি কোশ্চেনটা বাবা। যাই হোক, আমি ভুল হতে পারি, তাই না? আমি যে সবসময় ঠিক হবো তার তো কোনো গ্যারেন্টি নেই, মানুষ মাত্রই ভুল হতে পারে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু উত্তর দিতে মানে সমর্থ হচ্ছে না, মানে জানি না কি কারণ। ঠিক আছে, মানে ভুল হওয়ার ভয়ে, নাকি পারছে না, নাকি কোথায় উত্তর দিতে হবে সেটাই খুঁজে পাচ্ছে না, আমি কিন্তু বুঝতে পারছি না। দেখো তাহলে এখানে প্রথম কথা যেটা বলেছে যে লক অ্যান্ড কি মডেল অনুযায়ী উৎসেচকের সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইটটি সম্পূর্ণ দৃঢ় এবং সাবস্ট্রেট যুক্ত হওয়ার আগেও এর জ্যামিতিক আকার অপরিবর্তিত থাকে, তাই না? তাহলে এই যে বিবৃতিটি রয়েছে, তাই না, এটা একদম সম্পূর্ণভাবে সঠিক, তাই তো? তার কারণ হচ্ছে কি সম্ভবত 1800, তাই তো 1898, তাই তো 1898 সালে 1894 সালে যে সায়েন্টিস্টের নাম কি ছিল? ফিশার, তাই তো, এমিল ফিশার। ড্যানিয়েল ফিশার। এমিল ফিশার না ডেমিয়েল ফিশার? হ্যাঁ স্যার এমিল ফিশার। এমিল ফিশার একদম। দেখো দেখো তাহলে এমিল ফিশার 1894 সালে তিনি এই লক অ্যান্ড কি বা তালাচাবি মডেল প্রস্তাব করেন। তো এখানে আমরা এই তথ্য অনুযায়ী কি বলেছিলাম যে একটা নির্দিষ্ট তালার জন্য একটা নির্দিষ্ট চাবি যেমন হচ্ছে কি তোমার ফিক্সড থাকে, তাই না? এই প্রসঙ্গে একটা না আমি কথা বলছি, আমার না আগে হচ্ছে পড়ানোর সময় উল্টে যেত আর কি, নির্দিষ্ট চাবির জন্য নির্দিষ্ট তালা, কিন্তু সেটা আমি ভুল ছিলাম, পরে অনেক কষ্ট করে আমি নিজেকে পরিবর্তন করেছি। তাহলে কি হয় না, নির্দিষ্ট চাবি যেমন মানে নির্দিষ্ট তালার জন্য যেমন নির্দিষ্ট চাবি থাকে, ঠিক তেমনিভাবে একটি নির্দিষ্ট এনজাইমের অ্যাক্টিভ সাইটের জন্য একটি নির্দিষ্ট সাবস্ট্রেট থাকে। তো এটাকে আমরা মানে অ্যাক্টিভ সাইটটি হচ্ছে সম্পূর্ণ দৃঢ় বা রিজিড হয়, এটাই তিনি তো বলেছিলেন। অ্যাক্টিভ সাইটটা কি হয় না, কি হয় না তোমার হচ্ছে কি রিজিড হয়। তাহলে সেই সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে তাই বলেছে যে এটা কিন্তু হচ্ছে সাবস্ট্রেট যুক্ত হওয়ার আগেও কিন্তু এর জ্যামিতিক আকার অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড থাকে, তাই না? মানে এখানে ঘুরিয়ে ফিরিয়ে সে একই কথা বললো, নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি নির্দিষ্ট থাকে, তাই না? তাহলে এটা আমরা সর্বতোভাবে সঠিক বলে মনে করে নেব। আচ্ছা, ইনডিউস ফিড মডেল ইঙ্গিত করে যে সক্রিয় স্থানটি প্রথম থেকেই সাবস্ট্রেটের সাথে নিখুঁতভাবে মেলে না, বরং সাবস্ট্রেটের সান্নিধ্য উৎসেচকের ত্রিমাত্রিক গঠনে নমনীয় পরিবর্তন ঘটায়। এটাও কার্যত আমরা মনে হচ্ছে এটা ঠিক, তাই না? তার কারণ হচ্ছে কি তোমরা জানো 1958, তাই তো, ড্যানিয়েল কোসল্যান্ড। 1952। দেখো দেখি সবাই, আমি ভুল হতে পারে। ড্যানিয়েল এটা স্যার ড্যানিয়েল কোসল্যান্ড, এইটা স্যার ড্যানিয়েল হবে, আমি আগেরটা বলে দিয়েছি। কোসল্যান্ড, ফার্স্ট টাইম। ঠিক আছে, এই ইনডিউস ফিড মডেলের প্রস্তাব দিয়েছিলেন। এটা দেখে নাও সালটা ঠিক আছে কিনা। দেখো এবারে ইনি বললেন কি যে 58 হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাই যে অ্যাক্টিভ সাইটের প্রথম থেকেই সাবস্ট্রেটের আকারের সাথে হুবহু কিন্তু মেলে না,
তাহলে তখন কি হয় না, একটি নির্দিষ্ট দৃঢ় নয়, যখন সাবস্ট্রেটটি এনজাইমের সাথে সংস্পর্শে আসবে তখন হচ্ছে অ্যাক্টিভ সাইটের ত্রিমাত্রিক গঠন একটি নমনীয় বা ফ্লেক্সিবল কনফিগারেশন চেঞ্জ করে। এই টার্মটা মনে রেখে দাও, কি বললাম, ফ্লেক্সিবল কনফিগারেশন চেঞ্জ হয়, পরিবর্তন ঘটে। তো এটাই হচ্ছে কি তোমার ইন্ডিউসড মডেল, তাই তো বলেছে ত্রিমাত্রিক গঠনে নমনীয় পরিবর্তন। তাহলে 1 2 ঠিক মানে হচ্ছে কি তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু সঠিক উত্তরই বলেছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো, রাসায়নিক বিক্রিয়ার গতি সাপেক্ষে গতিবিজ্ঞানে উৎসেচকের ভূমিকা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? চলো উত্তর বলো। উত্তর বলো। আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছো? এটা কি করে সারাদিন? স্যার, শিক্ষামন্ত্রী কিন্তু কখনো ইউপিএসসির এই গল্পটা দিচ্ছে না, এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী একদিন বলেছিল। না না, আমি ইউপিএসসি কথা বলছি না। আজকে হচ্ছে কি তুমি মনে হয় শোনোনি বলে হচ্ছে কি বুঝতে পারছো না আমি যেটা বলতে চাইছি। যাই হোক, আমরা কোশ্চানে চলে আসি। দেখো, তাহলে এখানে কোশ্চানে বলেছে যে কোন বিবৃতিটি সঠিক হবে, তাই না? আচ্ছা, সবাই হচ্ছে কি একই উত্তর কি করে দিচ্ছে? তাহলে সবাই পড়াশোনা করছে, তাই তো? সবাই তাহলে পড়াশোনা করছে, কারোরই উত্তর হচ্ছে চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা কিন্তু সবাই ভালো স্টুডেন্ট, তাই তো? দেখো, তাহলে এবার আমরা কোশ্চেনটা পড়ি। তো এখানে বলছে দেখো, যে উৎসেচকগুলি সাবস্ট্রেটের অণুকে একটি উচ্চ গতিসম্পন্ন এবং অত্যন্ত অস্থিতিশীল সংক্রমণ দশা বা ট্রানজিশন স্টেটে পৌঁছাতে বাধ্য করে, তাই না? আচ্ছা, এবার দেখো 2 নম্বর যেটা বলেছে যে একটি অনুঘটকহীন বিক্রিয়ার তুলনায় উৎসেচক নিয়ন্ত্রিত বিক্রিয়ায় প্রয়োজনীয় উদ্বোধন শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, তাই না? আমি তো এটাই বলেছিলাম যে ধরো সাবস্ট্রেট, সেখান থেকে তুমি প্রোডাক্ট তৈরি করছো, আর সাবস্ট্রেটের সাথে তুমি এনজাইম দিচ্ছ, সেখান থেকে তুমি প্রোডাক্ট তৈরি করছো। তাহলে এখানে যে এনার্জিটা লাগবে, এখানে এনার্জিটা অবভিয়াসলি কম লাগবে, তাই না? তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো কারোর সমস্যা নেই, তাই না? এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এবারে থাকলো কি ফার্স্ট যে অপশানটা বলেছে। দেখো, তাহলে এখানে ফার্স্ট যে অপশানটা বলেছে ভালো করে শুনবে কিন্তু, উৎসেচকগুলি সাবস্ট্রেট অণুকে একটি উচ্চ গতিসম্পন্ন এবং অত্যন্ত অস্থিতিশীল সংক্রমণ দশা বা ট্রানজিশন স্টেটে পৌঁছাতে বাধ্য করে। তাহলে এটা কিন্তু হচ্ছে কি আমরা ঠিক বলবো না ভুল বলবো, এটা আমার মনে হচ্ছে যে ভুল আছে, তাই না? কারণ উৎসেচক বিক্রিয়ার ট্রানজিশন স্টেট গঠনে সাহায্য করে, বাধা দেয় না, তাই না? এখানে বলেছে দেখো ট্রানজিশন স্টেট পৌঁছাতে বাধ্য করে। আচ্ছা স্যার, এটা বাধ্য করে বলেছে, বাধা না স্যার। আচ্ছা, এখানে বাধ্য বলেছে না, এটা বাধ্য করে। আচ্ছা, তাহলে ঠিক আছে, দুটোই মানে ঠিক আছে। পজিটিভ কথাই বলেছে। একদম একদম, মানে আমরা জানি যে কোনো একটা উৎসেচক সে হচ্ছে ট্রানজিশন স্টেটে হচ্ছে কি তাকে পাঠাবে, এটা একদম ঠিক, তাই না? একদম ঠিক। তাহলে এটা দুটোই ঠিক আছে বাবা, তাহলে এটা অপশন সি তোমাদের উত্তর ঠিক আছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 5। স্যার, বলছি শিক্ষামন্ত্রী কি বলেছে স্যার আজকে? আরে সে 26,000-এর মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি যে আছে সেটা জানে না কার্যত। তার কথা শুনে মনে হলো যে 26,000 উনি কিছুই জানেন না। 26,000 না 6,000 একবার করে বলে, 6,000 একবার করে 26,000। 6,000 হয়ে গেছে আর সেখানে গুলিগুলো বলে আর ভ্যা ভ্যা করে। আরে দেখো, এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। দেখো প্রায় মাস 6-এর বেশি বা 1 বছরের বেশি হয়ে গেল, মানে যারা শিক্ষাকর্মী তাদের কিন্তু যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল তারা কিন্তু হচ্ছে টাকা পাচ্ছে না। 15 মাস স্যার, 6 মাস নয়, 15 মাস। 15 মানে স্যার, শিক্ষকরা তবু কিন্তু টাকাটা পাচ্ছে এখনো, আর হ্যাঁ। ওরা মাইনেই পাচ্ছে না। পাচ্ছে না। এবারে হচ্ছে কি তারা ঘরে বসে আছে, স্কুলগুলোর হচ্ছে কি
খুব খারাপ অবস্থা, তাই না? শিক্ষাকর্মী নেই, তো যার কারণে হচ্ছে কি তোমার খারাপ অবস্থা চলছে। এবারে তাদের রেজাল্টটা হচ্ছে, পরীক্ষাটা হয়েছিল, রেজাল্টটা বার করে দিক, তাই না? যেহেতু হচ্ছে কি তোমার কাজ কাজ হচ্ছে কি এরা কাজ করে না কেন আমি বুঝতে পারি না। তো সেক্ষেত্রে মানে কারোরই সদিচ্ছা নেই আর কি, মানে যে যায় রাজায়, মানে যে যায় লঙ্কায় সে হয় তোমার হচ্ছে রাবণ। রাবণ তো রাবণ সেরকম একটা পরিস্থিতি আর কি। তো সেক্ষেত্রে এই এই যে একটা পরিস্থিতি ঘেঁটে আছে, এটা তো সবাই মানে এখন যারা বিএসসি এমএসসি করছে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলে দেবে যে কি ঘটনা হয়েছে, কারা চাকরি হারা হয়েছে, কেন চাকরি হারা হয়েছে, কি কারণে হয়েছে, সব জিনিসটা কিন্তু সবাই জানে পাড়ায়। ও জানে সবটাই, জানলে আবার লোকে প্রশ্ন করবে, ওই জন্য বলে যে জানি না। না না, ওটা নয়, ও মনে হচ্ছে কি, ও হচ্ছে কি শিক্ষামন্ত্রী হচ্ছে কি ওই পদটা পাওয়ার মনে হচ্ছে কি হকদার ছিল না, ও হচ্ছে কি ঘাবড়ে গেছে এই সমস্ত পোস্ট উনি তো যখন শিক্ষামন্ত্রী হননি, বিরোধীতে ছিলেন, তখন তো আন্দোলনে বা মিছিলে দেখেছিলাম যে না না, ও হচ্ছে কি আহ, ভাবতে পারেনি যে হচ্ছে এরকম একটা পোস্ট পাবে আর কি। ঠিক আছে, মানে যাই হোক, এটা ভাবনার বাইরে পেয়ে গেছেন তো। আপনার বাইরে হয়ে গেছে ফলে আমার হচ্ছে কি- পুরো সিস্টেমটাকে খারাপ। হুম, মানে এটা ভাবা উচিত, কারণ অনেকগুলো মানুষ জড়িত আছে না। এবারে আমাদের এখানে পশ্চিমবঙ্গ বলে পার পেয়ে যাচ্ছে, অন্য কোনো রাজ্য হলে না এতদিনে হচ্ছে কি মানে অবস্থা খারাপ করে দিত আন্দোলন করে, তাই না? তো স্যার এখানে আপনি হচ্ছে কি ভাবুন স্যার, ওইটুকু একটা পরীক্ষা কতদিন হয়ে গেল আমরা দিয়েছি, তার কোনো রেজাল্টই বেরোলো না এখন। ওটাই সাংবাদিকরা প্রশ্ন করলেন, তো তখন উনি বলছেন হ্যাঁ বেরোবে, কিন্তু নির্দিষ্ট সময় কিছু বলতে পারছি না। ওনার সে ধরে ধরে মনে হচ্ছে শেখানো বুলি বলছেন। না না, সেখানে বুলি নয়, ওটা হচ্ছে তোমরা বুঝতে পারছো না। ব্যাপারটা হচ্ছে কি উনি জানেন না যে কি হবে কার্যত আর কি, ওই জিনিসটা হচ্ছে কি ওনার এখতিয়ারের বাইরে। সে আগেটা একটাই ল্যাম্পপোস্ট, বাকিগুলো সব হচ্ছে কি মানে একটাই পোস্ট, বাকিগুলো ল্যাম্পপোস্ট ছিল। এখনো মনে হচ্ছে সেটাই হচ্ছে আর কি, যা পরিস্থিতি আর কি। তো সেটাই হচ্ছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি মানে আমরা সবাই কিন্তু সাপোর্টিভ ভাবে নিয়ে এসেছিলাম, এবারে কাজ করতে হবে না, অনেক দিন হয়ে গেল। অনেকগুলো হচ্ছে কি তোমার মানুষজন, তারা অনেকগুলো পরিবার এখন হচ্ছে কি তোমার অনিশ্চয়তায় ভুগছে। তো এবারে কাজ করতে হবে, কাজ করে শেষ করো, SLST 3 করো, এমনি মুখে ভাষণ এখানে সেখানে বলে দিচ্ছি শুধু বলছেন দ্রুত হবে, নিয়োগ হবে, হবে, দ্রুত নিয়োগ হবে। কোনটা হবে এখন মানুষ তো এটা একটু বলছেন না। ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই তো হচ্ছে কম বেশি বুঝতে পারে না। তো অতএব এখন হচ্ছে কি মুখের কথা বললে হবে না, কাজ করে দেখাতে হবে, তাই না? এটা হচ্ছে কি তোমার বাস্তব কথা। তো এখানে শুধু হচ্ছে কি মুখের বুলি আওড়ালে হবে না। আজকে উনি বলেছেন যে 31 আগস্টের মধ্যেই ডেডলাইন মেনে নিয়োগ হবে, কি কি করে হবে? আজকেও বলেছেন। ও জানে না, ব্যাপারটা বুঝতে পারছে না, যে যে 9-10-এর হ্যাঁ যে স্যার, ভেরিফিকেশন। এটা স্যার আমিও শুনেছি, বলেছে যে 31শে আগস্টের মধ্যে নাকি 9-10-এরও নিয়োগ কমপ্লিট না না, করে দেবে। 9-10-এর কথা, হ্যাঁ, ওই 9-10-এর কথা রঙিন বলিনি। জল খেয়ে বললে ওই রকমই হবে। না না, ওই 9-10-এর কথা পার্টিকুলারলি বলেনি। ব্যাপারটা হচ্ছে কি উনি বলেছেন যে 31 আগস্টের মধ্যে নিয়োগটা আমরা কমপ্লিট করার মানে দিকে এগোচ্ছি আর কি। তো এবারে 9-10-এর কথা বলেনি। এবারে মনে হয় উনি জানেন না যে হচ্ছে কি 31 আগস্টের মধ্যে তো সবটাই কমপ্লিট, আমাদের 19 আছে। না, 9-10-এর হচ্ছে কি ভেরিফিকেশনের লাস্ট ডেট দেখতে পাচ্ছি আমি 3 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বরের দিকে গিয়ে শেষ হচ্ছে। স্যার 7 সেপ্টেম্বরেও আছে, ও 7 7, সেপ্টেম্বরে লাইফ সায়েন্সের ডিগ্রি আছে। হ্যাঁ 7 সেপ্টেম্বরও আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 31 আগস্টে তার ভেরিফিকেশনই কমপ্লিট হচ্ছে না, সে কি করে হচ্ছে কি তোমার 31 আগস্টের মধ্যে বলে দিচ্ছে? আই আই ডোন্ট নো, তাই না? উনি কি জল খেয়েছেন জানি না, তো উনি হচ্ছে কি কিছু জানেন না, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, যাই হোক, দেখো তো এখানে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি ভেরিফিকেশন হয়ে গেলে তারপর মানে যার যে ডেটে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তারপরেই তো নিশ্চয়ই ইন্টারভিউ ডেট দেবে, না ভেরিফিকেশন ডেটের আগেও ইন্টারভিউ ডেট দিয়ে দিতে পারে? এই দিন ভেরিফিকেশন না একদিন না ইন্টারভিউ এরকম দেবে? না না না, কোনোদিন পসিবল নয়, কারণ আগে ভেরিফিকেশন ভেরিফিকেশন হবে, তারপরে তো একদম তারপরে ডেটটা দেবে, তাই তো? একদম একদম ভেরিফিকেশন ইজ দ্য প্রসেস, যাটার মাধ্যমে যারা ভেরিফাইড হবে তারাই হচ্ছে নেক্সট প্রসেসে এগোবে, তাই না? ভেরিফিকেশন করার অর্থ হচ্ছে কি যারা যদি কোনো ভুয়ো কেউ ঢুকে থাকে, তাই না, স্যার অনেকে তাদেরকে বাদও যায় ভেরিফিকেশনে। অনেকবার হ্যাঁ, রিজেকশন দিচ্ছে। অনেকবার চাই, মানে এখনো পর্যন্ত এই এসএসসিতে প্রায় দেখা গেছে যে 15 থেকে 20% মতন বাদ যাচ্ছে। ঠিক আছে, আর এবারে আরেকটা ঘটনা আজকে শুনলাম, যেটা হচ্ছে তোমার এগ্রিকালচার, তোমরা জানো এগ্রিকালচারের আগে হচ্ছে নিয়ম ছিল যে যারা 4 ইয়ার এগ্রিকালচার ডিগ্রি করেছিল আগের এসএসসি গুলোতে, তারা উইদাউট বিএড কিন্তু এলিজিবল। তো এবারে হচ্ছে কি অনেক এগ্রিকালচার যে পোস্টগুলোতে মানে তাদেরকে হচ্ছে কি তোমার পরীক্ষায় বসিয়েছে, এবং তারা পরীক্ষায় হচ্ছে কি তোমার মানে ভেরিফিকেশানেও গেছে, দিয়ে হচ্ছে কি তোমার মানে তারা মানে এমপ্যানেলও কিছুজন হয়ে গেছিলো আর কি। দিয়ে যখন এই ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে সেখানে বিএড সার্টিফিকেট নেই, তাদেরকে এখন বাদ দিচ্ছে আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু গাফিলাতি আছে আর কি ভিতরে। তো সেই জিনিসগুলো একটু কড়াকড়িভাবে করতে হতো। আমি জানি না
এরা প্রত্যেকটা জিনিসকে কেন এত নেগলিজেট মানে খুব সিম্পল ভাবে ভাবছে জানি না। ছেলে খেলা স্যার, আমাদের জীবনটা এটা ছেলে খেলা। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে কি যাকে ও নিয়ে এসছে কি কি সে নাম, নারীওয়ালা না কি সব নাম, তো যাই হোক উনিও হচ্ছে কি যে মানে মানে ওবিসি কেসটা যেরকম ছিল সেরকমই আছে। হ্যাঁ কি বলছো? ওই ওবিসি কেসটা যেরকম ছিল হ্যাঁ, সেরকমই ওবিসি আছে। আগের হচ্ছে কি যেমন 10% ছিল হচ্ছে কি এর জন্য, 7% ছিল বির জন্য, আর যে কাস্টগুলো যারা যারা ছিল সেই কাস্ট সার্টিফিকেট হিসাবেই কাজ হচ্ছে, সেই মতনই হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তোমাকে আবার রিভ্যালিডেশন অমুক কিছু করার দরকার নেই, যে সার্টিফিকেট তোমার কাছে আছে সেই সার্টিফিকেটেই হবে, আর যে যার যেমন পার্সেন্টেজের রিজার্ভেশন ছিল সেই রিজার্ভেশনই হচ্ছে, এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই। চলো আমরা কোশ্চেন নাম্বার 5টা করি বাবা, ঠিক আছে? আমাদের ওই আলোচনা করে কিছু লাভ নেই, ওরা ওইভাবেই করবে আর কি। চলো, তো এখানে বলেছে দেখো যে কেএম হলো সেই সুনির্দিষ্ট সাবস্ট্রেটের ঘনত্ব যেখানে একটি এনজাইম নিয়ন্ত্রিত বিক্রিয়ার গতি তার সর্বোচ্চ বেগের দ্বিগুণ হয়, তাই না? মানে এখানে কার্যত বলার চেষ্টা করেছে যে দ্বিগুণ হয়, মানে কেএম সমান 2 ভিমেক্স। আমরা কি এটা পড়েছি? আমরা এটা পড়িনি, আমরা পড়েছি যে কেএম ইজ হাফ অফ রিমেক্স। একদম, তাহলে আমরা পড়েছি যে কেএম সমান হাফ অফ ভিমেক্স। এটা আমরা কি পড়েছি যে কেএম ইজ এ ওয়ান টাইপ অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হয় সেটাকেই আমরা কেএম দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে অপশান 1-এরটা ভুল আছে। আচ্ছা, 2-এরটা বলেছে কেএম এর উৎসেচকের প্রতি সাবস্ট্রেটের আসক্তি বা আকর্ষণ নির্দেশ করে এদের মধ্যে সম্পর্কটি সরল সমানুপাতিক। দেখো সরল সমানুপাতিক মোটেও নয়, আমরা পড়েছিলাম যে কেএম বাড়লে কি হয় না তোমার হচ্ছে কি সাবস্ট্রেটের সাথে এনজাইমের বাইন্ডিং এফিনিটিটা কি হয় ডিক্রিজ করে, আর কেএম এর মান যদি হচ্ছে কি কমে তাহলে সাবস্ট্রেটের সাথে এনজাইমের হচ্ছে কি বাইন্ডিং এফিনিটিটা বাড়ে। তাহলে এই রিলেশনটাকে আমরা মোটেও সরল সম্পর্ক বলবো না, তাই না? মানে বর্তমানে এসএসসি ক্যান্ডিডেটের সাথে এসএসসির যে কমিটির সাথে সম্পর্ক, মানে ব্যস্ত সম্পর্ক, তাই না? যাই হোক, তো এটা হচ্ছে ভুল আছে। আচ্ছা, এবার বলছে যে অতি উচ্চ সাবস্ট্রেটের ঘনত্বের স্তরে বিক্রিয়ার গতি জিরো অর্ডার কাইনেটিক্স প্রদর্শন করে, যেখানে সাবস্ট্রেট বাড়ালেও গতি আর বৃদ্ধি পায় না, তাই না? এটা আমরা হচ্ছে কি সঠিক হিসাবে মনে রাখতে পারি, তাই না? অতি উচ্চ মানে ঘনত্বের সাবস্ট্রেটের সব এনজাইমের সক্রিয় স্থানগুলি পূর্ণ হয়ে যায়, ফলে বিক্রিয়ার গতি হচ্ছে সর্বোচ্চ সীমায় পৌঁছায়, তার বাড়ে না, তাই না? বুঝতে পেরেছো তো? যখন স্যাচুরেটেড কন্ডিশনে চলে যায় তখন কিন্তু আর তুমি যাই হচ্ছে কি তেল দাও না কেন, গাড়ি কিন্তু আর স্পিডে যাবে না, ওই স্পিডটাই থাকবে, তাই না? তাহলে সেই সাপেক্ষে আমরা অপশান 3টাকে ঠিক বলতে পারি। তাহলে এখানে বলেছে যে কোনটা হচ্ছে কি তোমার সঠিক আর কি। দেখো কেবল 3, তাহলে এটাই উত্তর হবে অপশান এ। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? একটু জানাও তো কোশ্চানগুলো আছে কেমন লাগছে, বলো কোশ্চানগুলো কেমন লাগছে। ভালো লাগবে। চলো কোশ্চান নাম্বার এবারে 6টা করো, কোশ্চান নাম্বার 6। দেখো তাহলে এখানে বলেছে যে কম্পিটিটিভ ইনহিবিশন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। কম্পিটিটিভ, তাহলে আমি না একটু তোমাদেরকে আবার সামারাইজ করে দিচ্ছি। তোমরা জানো যে কম্পিটিটিভ ইনহিবিশনে ইনহিবিটারটা কি করে অ্যাক্টিভ সাইডে বাইন্ড করে, তাই না? দিয়ে হচ্ছে কি তোমার ইনহিবিট করে, তাই তো মনে আছে তো তোমাদের? তো সেক্ষেত্রে দেখো 1-এরটা কি বলেছে যে প্রতিযোগিতামূলক অবদমন বা ইনহিবিটারের রাসায়নিক গঠন আসল সাবস্ট্রেটের সাথে কাঠামোগতভাবে সাদৃশ্যপূর্ণ, তাই তো সে তো অ্যাক্টিভ সাইডে বাইন্ড করতে পারে, তাই না? অ্যাক্টিভ সাইডে বাইন্ড করে বলে সাবস্ট্রেটের যেমন সাইজ ইনহিবিটারের সাইজ হচ্ছে কি দুটো সমান হয়, তাহলে 1-এরটা ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অবদমনে উৎসেচকের সর্বোচ্চ বেগ হ্রাস পায়, কিন্তু মাইকেলিস মেনটেন যে কনস্ট্যান্ট কেএম সেটা হচ্ছে অপরিবর্তিত থাকে, তাই না? এটা কিন্তু ভুল। তার কারণ হচ্ছে কি আমরা জানি যে প্রতিযোগিতামূলক অবদমনের ক্ষেত্রে সাবস্ট্রেটের ঘনত্ব বাড়িয়ে অবদমন প্রতিহত করা যায়, ফলে হচ্ছে কি আমরা সর্বোচ্চ বেগ অপরিবর্তিত থাকতে দেখতে পাই। মানে আমরা বলতে পারি ভিমেক্সটা হচ্ছে কি আনচেঞ্জড, কিন্তু এখানে কি বলেছে ভিমেক্সটা হচ্ছে কি তোমার
কি হচ্ছে তোমার হচ্ছে কি হ্রাস পাচ্ছে বলছে, আর কেএমটা হচ্ছে কি অপরিবর্তিত থাকে না, কেএমটা বাড়ে, বৃদ্ধি পায়, কেএমটা ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কার্যত ভুল বলবো। আচ্ছা, বিক্রিয়ার মাধ্যমে আসল সাবস্ট্রেটের ঘনত্ব অত্যন্ত বৃদ্ধি করে এই অবদহন প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে প্রতিহত বা প্রশমিত করা যায়, তাই না? এটাও কিন্তু ঠিক। যদি আমরা কোনো একটা বিক্রিয়াতে কম্পিটিটিভ ইনহিবিশন দেখতে পাই, সেখানে যদি আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিই, তাই না, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেখানে হচ্ছে কি ইনহিবিটারের তুলনায় সাবস্ট্রেটের পরিমাণটা বেশি হয়ে গেলে সে কি করবে, তাহলে অ্যাক্টিভ সাইডে তারা বেশি বাইন্ড করবে, তাহলে সেখানে আমরা ইনহিবিশন ক্ষমতা সেটা কমে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে 1 এবং 3, দ্যাট ইজ দ্য অপশন সি, তাই না? চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো এবার হচ্ছে কি আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7। বলেছে যে নন কম্পিটিটিভ ইনহিবিশন প্রক্রিয়ায় আণবিক মেকানিক্স সম্পর্কে, তাই না, মলিকুলার মেকানিক্স সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক বিবেচনা করুন। চলো নেক্সট বলো। দেখো এখানে বলেছে যে অবদমনটি সরাসরি উৎসেচকের সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইডে না, নন কম্পিটিটিভের ক্ষেত্রে কেন, এটা কম্পিটিটিভের ক্ষেত্রে ভুল আছে। এই অবদানের ফলে উৎসেচকের ভিম্যাক্স হ্রাস পায় এবং কেএম অপরিবর্তিত থাকে, তাই না? তাহলে এটা ঠিক না ভুল? এটা ঠিক আছে, তাই না, কেএম অপরিবর্তিত থাকে, ভিম্যাক্স মানে হ্রাস পায়। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে যে তোমার যে বলেছে যে যে সাবস্ট্রেটের ঘনত্ব অসীম পরিমাণে বৃদ্ধি করলেও এই অবদমন প্রভাবকে দূর করা যায় না, তাই না? এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে কি হবে, 2 এবং 3-এরটা ঠিক আছে, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 8-এরটা করো, বলো। হ্যালো, না 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 না, ওটা রেশিও মেনটেন করে রেখেছে না, অলরেডি অনেক বেশি রেখে দিয়েছে, আসবে না আসবে না। তুমি থার্ড এস লিস্টের জন্য পড়াশোনা করো, সেকেন্ড লিস্টে আসবে না, সেকেন্ড লিস্ট আসবে। আরে বাবা, থার্ড এস লিস্ট 9-10 আসবে, 11-12 আসবে, আর আপারও আসবে, ঠিক আছে। স্যার কিরকম নাম্বার পেতে হবে তাহলে মানে আসতে পারে, হতে পারে আর কি? এই এরকম করে বলা যায়, তুমি বাচ্চার ছেলের মতন কোশ্চেন জিজ্ঞাসা করছো, তাই না? স্যার আপনি বলছেন শুনতে পেলাম, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আমি তো বলছি যে তোমার থার্ড এস লিস্ট, ও বলেছে যে আবার সেকেন্ড লিস্ট আসবে কিনা, SLST 2 যেটা হয়েছে। তুমি বলতে চাইছো যে থার্ড এস লিস্টে কেমন নাম্বার পেতে হবে, এটা বলতে চাইছো না কি বলতে চাইছো? না স্যার, সেকেন্ড এসএমএসটিতেই বলছি, মানে যারা আমাদের ফিমেলে 59 পেয়েছে, হ্যাঁ, কাকা কাকার মানে পেয়েছে জেনারেলের, মানে তাদের কি চান্স আছে? না না, যারা হচ্ছে কি তোমার ভেরিফিকেশনে ডাক পেয়েছে সবারই চান্স আছে। ভেরিফিকেশনের জন্য যারা চান্স পেয়েছে তারা ম্যাক্সিমাম জনের সম্ভাবনা আছে। কেন না, যেহেতু 1.6 রেশিওতে ডাকলেও 1.8 বা 1.9 কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়ে গেছে, ঠিক আছে। এবারে শোনো, এবারে হচ্ছে কি এখান থেকে 9-10-এ যারা ডাক পেয়েছে তাদের মধ্যে 11-12-এ অনেকে আছে, তো 11-12-এ তারা চাকরিটা নেবে, তাই তো। আচ্ছা, প্রথম এটা চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে কি এখান থেকে ভুয়ো অনেক ক্যান্ডিডেট বাদ যাবে, তাই না, যারা হচ্ছে কি তোমার ওই বিভিন্ন কারণে তারা নাম্বার টাম্বার অমুক টমুক বিএড টিএড না থাকলেও অনেকে অ্যাপ্লাই করে দেয়, তারা তাদের থেকে অনেকে বাদ যাবে যারা ডাক পেয়ে গেছে, তাই না। তো সেক্ষেত্রে যখন হচ্ছে কি এই 11-12 বাদ যাবে, বা তোমার হচ্ছে কি এই যে বললাম তোমার ভেরিফিকেশনের পরে কিছু ক্যান্ডিডেট বাদ যাবে, তখন হচ্ছে কি তাদের তোমার হচ্ছে কি র্যাঙ্কটা উপরের দিকে চলে যাবে, তাই না। এবার তোমরা জানো যে 2015 সালের পরে, এই 16 সালের পরে এই পরীক্ষাটা অনেকে দেখবে মাদ্রাসা যারা পেয়েছে তারা কিন্তু এখানেও ঢুকে আছে। এবারে তারা কি করবে জানো তো, 2000 এই সাল এই প্যানেলে আসতে চেষ্টা করবে না। যারা ভালো একটা সিকিউর জবে আছে তারা চেষ্টা করবে না, কারণ এটা একটা কলুষিত ব্যাপার, যেহেতু কেস কাচারি হয়েছে। তো এই জন্য হচ্ছে কি এখানে যারা 9-10-এ ডাক পেয়েছে, তাই না, তাদের ক্ষেত্রে মানে যারা খুব নিচের দিকে ছাড়া উপরের দিকে যারা রয়েছে তারা পেয়ে যাবে। আর যারা নিচের দিকে আছে, যারা উপরের দিকে আছে বলতে মাঝে মিডিয়াম ক্যাটাগরিতে যারা যারা আছে তারাই যে পেয়ে যাবে তার কোনো কারণ নেই। কেন, এই যে 20 নাম্বারের ইন্টারভিউ আছে না, ধরো হচ্ছে কি তোমার লিস্টের নিচের দিকে যে আছে, লিস্টের উপরের দিকে আছে, তার সাথে তার ডিফারেন্স আছে 2 নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার বা 5 নাম্বার। তোমরা জানো ইন্টারভিউ যে 20-তে কাকে দিচ্ছে 15, কাকে দিচ্ছে 12, কাকে দিচ্ছে 10, কাকে দিচ্ছে 18,
কাকে দিচ্ছে 19, এটা একটা ভেরিয়েশন হচ্ছে। তাহলে 10 আর 18-র মধ্যে পার্থক্য দেখো 8 নাম্বার। তাহলে যে হচ্ছে কি এই যে 3-4 নাম্বারের ডিফারেন্সে আছে, কি একটা স্টুডেন্ট যদি সে যদি ভালো পারফরমেন্স করে যায়, সে তখন অনেকটা উপরে উঠে যাবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তো এই জন্য হচ্ছে কি তোমার এখন বলা মুশকিল। 20 নাম্বার অনেকটাই ডিপেন্ড করে প্যানাল প্যানাল হতে পারবে কিনা। ঠিক আছে, এগুলো তোমরা ভাবলেও বুঝতে পারবে, শুধু আমি যে তোমাদেরকে বলে দিচ্ছি তা নয়, তাই না? এটা সাইন্টিফিক্যালি তোমরা ভাবলেও তোমরাও বুঝতে পারবে। তো এই জন্য এখানে 9-10-এ যারা চান্স পেয়েছে, কাউন্সিলিং সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি হবে, তাই না? মানে ধরে নাও ফার্স্ট কাউন্সিলিং থেকে শুরু করে একদম পুরো 9 নম্বর 10 নম্বর পর্যন্ত কাউন্সিলিং চলবে। ঠিক আছে, যারা ওয়েটিংয়ে থাকবে সেখান থেকে অনেক ক্যান্ডিডেট চাকরি পাবে। ধৈর্য ধরতে হবে আর কি। ঠিক আছে, যারা চান্সে পেয়েছো, যারা মানে রয়েছো, তোমরা কিন্তু ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, সর্বোচ্চ চেষ্টা করো যাতে করে তোমার হচ্ছে কি নাম্বারটা ভালো পেয়ে তোমার নামটা ঢুকে যেতে পারে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তারপরে হচ্ছে আরেকটা জিনিস তোমরা জানো না, যারা 11-12 পরীক্ষায় বসেছিলে, যারা যদি তোমরা ডাক পেয়েছিলে, তোমরা জানো এই যে র্যাঙ্কটা হয়েছে, এটা কিন্তু হচ্ছে কি তোমার মেল ফিমেল অমুক টমুক করে মাল্টিপল র্যাঙ্ক হয়েছে। যখন হচ্ছে কি তোমার প্যানাল হয়ে যাবে না, সেখানে হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক হবে, তাই না? সিঙ্গেল র্যাঙ্ক, সেখানে কাস্ট কিছু থাকবে না, সেখানে মেল ফিমেল হচ্ছে কি থাকবে না, সেখানে সিঙ্গেল র্যাঙ্ক হবে। তো সেখানে হচ্ছে কি সিঙ্গেল র্যাঙ্ক হলে একটাই ক্যান্ডিডেট একটাই র্যাঙ্ক পাবে, ফলে হচ্ছে কি এই যে তোমার হচ্ছে সিরিয়াল নম্বরটা অনেক কিন্তু উপরের দিকে উঠে যাবে। বুঝতে পেরেছো তো? তো এই জন্য যারা হচ্ছে কি তোমার SLST 2-তে মানে ভেরিফিকেশনের কল পেয়েছো, তোমরা হচ্ছে কি সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকো, তোমাদের কিন্তু সঙ্গে যা কিছু হতে পারে। বুঝতে পেরেছো? বোঝা গেল এবারে? স্যার সেকেন্ড লিস্ট আর আসবে না, না, মানে সেকেন্ড লিস্ট কোনোভাবেই আসবে না, এটা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, আজকে 30/7/2026 9:52 বাজে, তাই না? আমার স্টেটমেন্টটা লিখে নিতে পারো, সেকেন্ড লিস্ট হচ্ছে কি কোনোদিন আসবে না, তাই না? লোককে ভাঁওতা দিয়ে তো কিছু হবে না, সেকেন্ড লিস্ট আসবে না। বুঝতে পেরেছো? দেখো এবার লাইন ওয়েভার বার্ক প্লট বা দ্বিপাক্ষিক রেসিপ্রোকাল গ্রাফ প্রসঙ্গে নিচের কোন জোড়গুলি বিবেচনা করুন? বলো কি হবে? এটা একটু হচ্ছে কি টাইপিং মিস্টেক হয়েছে। এটা ওয়াই যে ইন্টারসেপ্টটা কি আছে বলে দেখি, 1/Vmax আছে, 1/Vmax, আর এটা হচ্ছে কি -1/Km আছে, -1/Km, আর এটা Km/Vmax আছে, তাই না? যাই এটা হোক, স্যার আপনি যা বুঝিয়েছিলেন গ্রাফ, একে জীবনে ভুলবো না। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বিবৃতি, তিনটি ঠিক আছে না? তিনটেই তো ঠিক আছে, তাই তো? তিনটেই ঠিক আছে। তাহলে যদি তিনটে ঠিক থাকে, তাহলে আমরা কোনটা উত্তর করব? অপশন ডি এরটা করব, তাই না? অপশন ডি এরটা করব। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 9 বলেছে, দেখো যে তোমার ইরিভার্সিবল ইনহিবিশন এবং তাদের বিষাক্ত ক্রিয়া প্রক্রিয়ার নিচের জোড়গুলি বিবেচনা করুন। ঠিক আছে, বলো সবাই বলো। এটাও কিন্তু ভালো কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন। স্যার বলছি এক্সটা তো -1/Km হবে, তাই কি? হ্যাঁ স্যার, এক্সটা তো -1/Km, আর ওয়াইটা হচ্ছে আমার সন্দেহ হলো, ওই জন্য স্যার দেখলাম আমি নোটটা আবার। দাঁড়াও দেখে নিচ্ছি, ওয়াইটা 1/Vmax। দাঁড়াও দেখে নিচ্ছি। এখানে বলেছি যে দাঁড়াও এরকমই ছিল তো, এটা ছিল হচ্ছে কি এক্স, এটা হচ্ছে ওয়াই। স্যার ওয়াইটা তো 1/Vmax ই আপনি করেছেন, আর এক্সটা -1/Km ই তো করেছেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি ভুল দেখেছি স্যার। ওকে ঠিক আছে, চলো নেক্সট। এবার বলেছে দেখো যে ইরিভার্সিবল ইনহিবিশনের সাথে, হ্যাঁ বলো কোশ্চেন নাম্বার 9 এরটা বল। দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে কি ডাই আইসোপ্রোপেন ফ্লুরোফসফেট, এটা বলছে এসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের সক্রিয় স্থানের সেরিন ব্লক করে, তাই না? এটা হচ্ছে কি তোমার ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, এবার পেনিসিলিন বলছে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠনকারী ট্রান্সপেপটাইডেজ এনজাইমকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে, এটাও ঠিক আছে। এসপিডিন যেটা আমরা কনজিউম করি, তাই না, সাইক্লো অক্সিজেনেস এনজাইমকে
স্থায়ীভাবে তোমার হচ্ছে কি এসিটাইলেশন করে, কক্স যেটা জিন, তাই না, সাইক্লোঅক্সিজেনেস, এটা হচ্ছে তোমার ঠিক আছে এসপ্রিন। স্যার এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এইটা স্যার অ্যাসিটাইল কোলিনকে ভেঙে দেয় না? একদম একদম। দেখো এবার বলেছে তাহলে এই তিনটে ঠিক আছে, মানে অপশন ডি যারা যারা বলেছে একদম ঠিক আছে। চলো এখানে কোশ্চেন নাম্বার 10 বলেছে যে আনকম্পিটিটিভ ইনহিবিশন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক, তাই না, আনকম্পিটিটিভ। তাহলে কম্পিটিটিভ নন কম্পিটিটিভ বলেনি, এটা আনকম্পিটিটিভ বলেছে, ভালো করে পড়ে উত্তর দাও। দেখো প্রথমে যেটা বলেছে যে অবদমনটি মুক্ত উৎসেচক এবং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স উভয়ই সাথে সমানভাবে যুক্ত হতে পারে। মানে আনকম্পিটিটিভের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, তাই না, সেটাই জিজ্ঞাসা করেছে যে আনকম্পিটিটিভ যে ইনহিবিশন হয় সেটা হচ্ছে কি তোমার কাকে যুক্ত করতে পারে। তোমরা জানো যে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাই না, এই স্টেটমেন্টটা হচ্ছে কি তোমার ইনকারেক্ট। তার কারণ কেন না, আনকম্পিটিটিভ ইনহিবিশনে ইনহিবিটার বাইন্ড করে অনলি দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে, তাই তো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে। এখানে বলেছে যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আর মুক্ত উৎসেচক, তাহলে এটা হবে না। আচ্ছা এই অবদমন প্রক্রিয়াটি ভিম্যাক্স এবং কেম উভয়ই মানই সমানুপাতিক হারে হ্রাস পায়, তাই না, তাহলে এটা কি হবে, এটা ঠিক আছে, এটা দুটোই হচ্ছে হ্রাস পায়, একদম ঠিক আছে। আচ্ছা এর ফলে বলেছে যে তোমার লাইন উইভার বার্গ প্লটে সরলরেখাটি মূল রেখার সাথে লম্বালম্বিভাবে ছেদ করে, এটা ভুল আছে। কেন বললে দেখি, তার কারণ হচ্ছে কি আমরা প্যারালাল লাইনে হচ্ছে কি তোমার প্যারালাল লাইন থাকে না, লম্বালম্বি ছেদ করে না, ছিদ্রা পাবো না। একদম একদম সমান্তরাল ভাবে থাকে। তো এখানে হচ্ছে কি আমরা তাহলে দুয়েরটা যদি করি তাহলে অপশন বি হবে। চলো কোশ্চেন নাম্বার 11, তাই না, কোশ্চেন নাম্বার 11টা বলো। দেরি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে গিয়ে, 10টা থেকে আবার লাইফ সায়েন্স সেটের ক্লাস আছে। চলো অ্যালোস্টেটিক উৎসেচক এবং তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। একদম, তাহলে এটা উত্তর হবে কি অপশন এ ইজ দ্য রাইট আনসার। তার কারণ হচ্ছে দেখো আমরা আজকেই বললাম যে অ্যালোস্টেরিক উৎসেচকগুলি মূল সক্রিয়শন ছাড়াও অন্য ভিন্ন নিয়ামক স্থান বা অ্যালোস্টেরিক সাইডে থাকে, একদম ঠিক আছে, তাই না। এই উৎসেচকগুলি সাবস্ট্রেটের ঘনত্বের বনাম ব্যাগের গ্রাফটির সাধারণ মাইকেলিস মেন্টেন অনুযায়ী হাইপারবোলিক না হয়ে সিগময়েড হয়, একদম যেটা পরীক্ষায় এসেছিলে বলছিলে। আচ্ছা পজিটিভ অ্যালোস্টেরিক মডুলেটর বা অ্যাক্টিভেটার তোমার যুক্ত হলে উৎসেচকের প্রতি সাবস্ট্রেটের আসক্তি হ্রাস পায়। দেখো অ্যাক্টিভেটার বলে যে হ্রাস পাবে কেন, এটা বৃদ্ধি পাবে, তাই না, এটা বৃদ্ধি হতো, তাহলে উত্তর এটা ভুল আছে। তাহলে আমরা উত্তর করব কি অপশান তোমার হচ্ছে কি এরটা, ঠিক আছে। চলো তোমাদের কিছু উপকার হচ্ছে তো নাকি, যারা ক্লাসে জয়েন করছো, যারা ক্লাসে আছো, ভালো লাগছে তো নাকি? চলো কোশ্চেন নাম্বার 12 এবার বলেছে যে তোমার ফিডব্যাক ইনহিবিশন সম্বন্ধে কোনটা হবে বল, ফিডব্যাক ইনহিবিশন। ফিডব্যাক ইনহিবিশন আমি দেখতে পাচ্ছি আবার উত্তর দেওয়ার হারটা কমে গেল। বেশ সবাই উত্তর দিচ্ছিল, হঠাৎ করে হচ্ছে কি আবার থমকে গেল। 1 ঘন্টার সময় তাও দিতে পারছে না, দেখো 33 জন না 35 জন ছিল, এখন 28 জন হয়ে গেছে। সপ্তাহে 4 ঘন্টা সময় দিতে পারছে না, তাহলে কি করে হচ্ছে কি এসএলএসটি পাস করবে বলো, তাই না। 11-12 পাস করলেই এখন 65,000 টাকা বেতন পাবে, মাসে 65,000 টাকা পাবে, তাহলে মানে প্রতিদিন হিসাব করলে 2100-2200 টাকা করে হাতে ঢুকবে, তাই না। একটু তো পড়াশোনা করতেই হবে না, একটু তো পড়াশোনা করতেই হবে, তাহলে কি করে। 9-10 কত স্যার? 9-10 এখন প্রায় কাছাকাছি হচ্ছে কি 47 থেকে 47-48 হাজার টাকা করে পাবে।
এটা কি হবে গো? ওয়ানেরটা ঠিক আছে, যারা ওয়ান বলেছো একদম ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 13। বলেছে দেখো যে তোমার সমযোজী বন্ধন সরি রিভার্সিবল কোভ্যালেন্ট মডিফিকেশন দ্বারা উৎসেচক নিয়ন্ত্রণের সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য? বলো কি হবে এটা? আজকেই পড়ানো হলো। তাহলে এটা যারা তোমরা হচ্ছে কি দেখো এখানে অপশন বি হবে না, অপশন বি ইজ দ্য রাইট আনসার একদম, কারণ ওয়ান আর হচ্ছে টু এটা ঠিক আছে, এটা ভুল আছে। চলো নেক্সট, এবার বলছে কোশ্চেন নাম্বার 14। বলো কি হবে? জাইমোজেন বা প্রোএনজাইম অ্যাক্টিভেশন সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? একদম, তাহলে এটা হচ্ছে কি হবে গো? জাইমোজেন সম্বন্ধে দিয়েছে। ওয়ানেরটা ঠিক আছে, আচ্ছা টু এরটা ঠিক আছে, তিনেরটা ভুল আছে। তাহলে ওয়ান টু ঠিক মানে হচ্ছে কি ডি এরটা হবে, তাই না? ডি এরটা হবে। চলো নেক্সট, লাস্ট কোশ্চেন আজকে, লাস্ট কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। বলো কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ কোনটা হবে? ও স্যার 14টা সঠিক নয় বলেছে। যা, তাহলে তো ভুল হয়ে গেছে। তাহলে হচ্ছে কি সঠিক নয় বলেছে মানে ওটা ওই সি হবে। তাহলে হচ্ছে কি তোমার সি এরটা হবে উত্তর, যেহেতু বলেছে সঠিক নয়, আমরা সঠিকভাবে উত্তর করেছি। ঠিক ঠিক, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ সরি আমি পড়িনি ভাই। চলো তাহলে 15টা কি হবে গো? 15টা এ হবে স্যার। এ হবে স্যার এ। কম্পিটিটিভের ক্ষেত্রে কি হয়? কম্পিটিটিভ ওয়াই ক্ষেত্রে ছেদক একই দিকে থাকে ওয়াই ছেদক একই আর থাকে। এক্স ছেদক হচ্ছে শূন্যের কাজে চলে যায়। আর এটা নন কম্পিটিটিভের ক্ষেত্রে এক্স ছেদক একই থাকে, ওয়াই ছেদক উপরে উঠে যায়। আর যেটা আনকম্পিটিটিভ হয় সেটা আমরা একদম সমান্তরাল মূল রেখার একটু আগে সমান্তরাল। দেখালাম না, সমান্তরালে থাকে আনকম্পিটিটিভের ক্ষেত্রে। তাহলে এরটা হবে। চলো তোমরা আপাতত এইগুলো পড়ো, ঠিক আছে? আমরা পরের দিন তাহলে এই পরের চ্যাপ্টারটা শুরু করবো, হ্যাঁ, বায়োকেমিস্ট্রি মেটাবলিজমস, তাই না? আর জয়েন করে যখন জিজ্ঞাসা করবো তখন বলবে। কোশ্চেন রয়েছে স্যার। ওগুলো হচ্ছে কি তোমরা নিজেরা করবে, ঠিক আছে স্যার, আমরা করে নেবো। হ্যাঁ 5টা কোশ্চেন নিজেরা করবে। এখন হচ্ছে কি তোমার না হলে হচ্ছে কি ওরা জয়েন করে বসে আছে, ঠিক আছে?